উগান্ডাকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করলো আফগানিস্তান। ওদিকে গতরাতে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা ম্যাচ হয়েছে দারুণ হতাশার। বিশ্বকাপ নিয়ে আমাদের বিশেষ আয়োজন কাভার ড্রাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান, আর আমার আজকের অতিথি সাবেক জাতীয় ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ইন্ট্রোতেই যে কথাটা বললাম যে আজকে সকালে যে ম্যাচটা গেল, উগান্ডা নিয়ে অনেক কথা হচ্ছিল, যেহেতু বাংলাদেশে উগান্ডা নামটা নিয়ে অনেক ট্রলও হয়। তারা যখন বিশ্বকাপ খেলছে সেটা নিয়ে অনেক আশা ছিল, কিন্তু আফগানিস্তান যেটা খেললো এটা তো মানে একদমই সেরা খেলা বলতে গেলে। 125 রানের জয়, একদম এক পেশে ম্যাচ। কি বলবেন? প্রথমেই বলে রাখি যে উগান্ডা একটা দেশ, এরা আমাদের আসলে ডেফিনেটলি বিশ্বকাপের একটা দেশ। তারা কিন্তু যোগ্যতার দল হিসেবে এখানে এসছে, আমরা তাদেরকে রেসপেক্ট করাটা আমাদের উচিত। সেটাই। তো এখানে ট্রলের কোনো ফ্যাক্টর নেই। আচ্ছা, দে আর ক্রিকেট নেশনস, উই হ্যাভ টু রেসপেক্ট। তারা কোয়ালিফাই করে এসেছে। এক্স্যাক্টলি। সো ডেফিনেটলি আমরাও কিন্তু 1997 চ্যাম্পিয়ন, আইসিসি চ্যাম্পিয়ন হয়েই কিন্তু আমরা কোয়ালিফাই করে বিষয় করেছেন। সো এটার কিন্তু আলাদা মর্যাদা আছে। সো ডেফিনেটলি যদিও তারা বিশ্বকাপ খেলেছে শক্তিশালী এক দলের সাথে, তাদের জন্য শক্তিশালী আফগানিস্তান কিন্তু আমাদের জন্য শক্তিশালী, অনেক দেশের জন্য শক্তিশালী একটা দল। বিশেষ করে বিশ্বকাপের মতন তাদের এভরিথিং আছে, ওপেনাররা আছে, তারা কখনো ফ্লপ হচ্ছে না, 4-5 জন ফ্লপ হচ্ছে না, তারা বড় ইনিংস খেলছে, পাওয়ার প্লেটা ভালো কার্যকরী হয়েছে, অ্যাসিউড একটা বোলিং আছে। এক্স্যাক্টলি 100 রানের পার্টনারশিপের উপরে গিয়েছে। দেন আপনি ডোমিনেট করেছে, যেটা মারার বল মেরেছে, রেসপেক্ট করার বল রেসপেক্ট করেছে, ইম্প্রোভাইজেশন শটস খেলেছে, বিগ টোটাল একটা দিয়েছে। আবার যারা বোলিং করেছে, ফারুকি তার ওয়ান অফ দ্য বেস্ট ক্যারিয়ার বোলিং করেছে টি20-তে, এবং ফারুকির বল আমাদের খেলতেই, বাংলাদেশিদের খেলতেই কিন্তু অনেক আমাদের বেগ পেতে হয়, চিন্তা করতে হয়। শুধু সবারই বেগ পেতে হয় কম বেশি। এক্স্যাক্টলি। সো তাদের আইপিএল খেলার মতন অনেক ভালো ভালো প্লেয়ার আছে, ডোমিনেট করার মতন প্লেয়ার আছে, ভ্যারাইটিজ টাইপস অফ প্লেয়ার আছে। সো এখানে এক পেশে হওয়াটাই স্বাভাবিক, এবং তারা ভালো একটা জয় দিয়ে শুরু করলো। এবং উগান্ডা ডেফিনেটলি যেহেতু পার্টিসিপেট করছে, তারা যদি ডে বাই ডে ইমপ্রুভ করতে পারে, সেটার জন্য সেটি হবে তাদের হয়তো বড় লক্ষ্য। ডেফিনেটলি। মানে উগান্ডার জন্য বিশ্বকাপ খেলাটা মানে দিন শেষে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা তারা কত কাজে লাগাতে পারে সেটাই। প্রথমটায় কাজে লাগেনি, এর পরেরটা দেখতে হবে। আফগানিস্তানের যে কথাটা বলছিলেন, আপনার কি আজকের ম্যাচ দেখে বা সাম্প্রতিক ফর্ম দেখে, ইভেন টি20-তে তাদের যে আবেদন, এটা দেখে কি এরকম মনে হচ্ছে যে আসলে যে কোনো একটা সময় এই দলটাকে আমরা কোনো একটা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দেখে ফেলতে পারি? নেভার নো, ডেফিনেটলি। ক্রিকেট ইজ অ্যান আনসার্টেন গেম। ভাগ্য লাগে, তাদের ভাগ্যটা অনেক সময় ফেভারে যায় না। তাদের ভাগ্য যদি ফেভার হতেও সময় লাগে না। তাদের মধ্যে আমি একটু আগে বলেছিলাম যে তাদের মধ্যে কিন্তু দেখবেন আপনার টপ ক্লাস ব্যাটসম্যান আছে, হার্ড হিটার ব্যাটসম্যান আছে, টি20-র জন্য যেটা সব থেকে ইফেক্টিভ এবং কার্যকরী সেটা আছে। আপনি ভ্যারাইটিস অফ বলার আছে, লেফট আর্ম ফাস্ট বলার আছে, রাইট আর্ম ফাস্ট বলার আছে, মিস্ট্রি বলার আছে, ওয়ার্ল্ডের বেস্ট লেগ স্পিনার আছে। সো তাদের মধ্যে শুধু একটা জিনিসই ইমপ্রুভ করতে হবে, ফিল্ডিংটা একটু ইমপ্রুভ করতে হবে, যেটা আমার চোখে লেগেছে। যেটা আপনি টপ ক্লাস চ্যাম্পিয়ন হতে গেলে আপনাকে এই সাইডটা আসলে কোনো রকম কোনো অ্যাভয়েড করার কোনো সুযোগই নাই। বিশেষ করে টি20-তে আপনি 2-4টা ভালো ভালো যদি আপনি 4 বা 4, যেমন মাহমুদুল্লাহর মতন যে ক্যাচটা করলেন, এরকম যদি কিছু কিছু ম্যাচ উইনিং ক্যাচ যদি আপনি দেখেন, তাহলে হয় কি টিমের মধ্যে একটা বুস্ট আপ হয়। এবং তাদের এইজ কিন্তু খুব বেশি, তারা কিন্তু ওল্ডার না, তারা অ্যারাউন্ড 26 to 30-র মধ্যে কিন্তু সবাই। সো তাদের কিন্তু একটা ভালো একটা পসিবিলিটি আছে। আমি বলবো যে যে কোনো কিছু মেসেজ তারাকে এখন দিয়ে যাচ্ছে, সেটাই আমি এবং অবাকও কিন্তু হব না যে যদি তারা কোনো একটা বড় টুর্নামেন্ট। আমরা আফগানিস্তান ওপেনারদের নিয়ে একটু কথা বলতে চাই। আজকে কিন্তু দারুণ একটা ওপেনিং ছিল, 154 রান অবিচ্ছিন্ন থেকে 2 ওপেনার গুরবাজ এবং তার সঙ্গে ইব্রাহিম জাদরান তারা করেছেন। যদিও ওই যে তারা যে পার্টনারশিপটা করলেন, একজন করেছেন 76, একজন 70, মানে একই গতিতে রান করে গেছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেখান থেকে ক্যাপিটালাইজ করতে পারলে কিন্তু 200-র উপরে চলে যেতে পারত, সেটা আরও তারা খুশি হতো। ওই জায়গাটায় বোধহয় একটু ঘাটতি দেখা গেল আজকে। এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ড্রপ পিচের কিন্তু এটা সব থেকে বড় একটা ফ্যাক্টর। আপনি যদি এই উইকেটে সেট হয়ে যান তাহলে কিন্তু ইউ হ্যাভ টু ক্যারি ফরওয়ার্ড, এবং আপনার পরবর্তীতে যে নাম্বার 2, নাম্বার 3, 4, 5 তারা যে এসে একটা বড় ইনিংস খেলবে, সেটাও কিন্তু হবে না। আপনি পারবেন না বা পারা যাচ্ছে না। আপনি কিন্তু অলরেডি 4টা ম্যাচ আমরা দেখে ফেলেছি, সেখানে কিন্তু আপনার এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ কিন্তু আপনার হচ্ছে না। সবাই কিন্তু টসে জিতে প্রথমে কিন্তু ব্যাটিংটা বেছে নিচ্ছে। সো এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। কেন যাচ্ছে? কারণ পিচেরটা তারা চাচ্ছে যে
আমরা যদি 100 আর 150 রান যদি একটা বড় রান করে স্কোরবোর্ডে দিতে পারি তাহলে আমরা ডিফেন্ড করতে পারবো, কারণ নট অনলি দ্য উইকেট বাট অলসো স্লো আউটফিল্ডও কিন্তু একটা বড় আউটফিল্ড একটা বড় ম্যাটার হয়ে থাকে। তো আপনার সব জিনিস কিন্তু আসলে একটা ফ্যাক্টর কাজ করে। কিন্তু সেই কম্প্যারিজনে আমরা গুরবাজের ব্যাটিং সম্পর্কে জানি, আইপিএলেও তার ডিমান্ড যেমন আছে, খুব কুইক ফায়ার খেলতে পারেন, এবং আজকে তারা যে ওপেনিংটা করলো সেটা তো যে কোনো উইকেটের জন্যই খুবই সাবলীল বলা যায়। না না, অফকোর্স আপনি দেখবেন আগেই বলেছি যে খেলাটা হয়েছে সন্ধ্যার দিকে, এবং আপনার তখন সারাদিন রোদ পেয়েছে, ব্যাটিংটা নেওয়াটাই স্বাভাবিক, বলে ব্যাটে এসছে। উগান্ডার বোলিং অ্যাটাকটাও খুব বেশি অতটা এক্সপেরিয়েন্স তারা না, এই জন্যই তারা মেন্টালি কিন্তু তারা ডোমিনেট করেছে। সেটাই, ক্রিকেট ইজ এ মেন্টাল গেম, এবং আপনি মেন্টালি যদি আপনি দেখেন যে আপনি কম্প্যারেটিভলি উইকেস্ট টিমের সাথে আপনি খেলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনি যেটা করতে চাচ্ছেন তার থেকে বেশি কিন্তু আপনার হবে। এবং আপনি দেখবেন যে সাহসটাই সব থেকে বড় ব্যাপার, এবং আপনি লুকিং ফরওয়ার্ড টু গো, যে যত বেশি আপনি সাহস দেখাবেন মানে নতুন টিমের সাথে, কম্পারেটিভলি কম শক্তি টিমের সাথে, তখন কিন্তু আপনি সাকসেসফুলটা আপনার ঘাড়ে আপনার দিকেই কিন্তু বেশি আসবে। আমরা এখানে তাই হয়েছে। আমরা একটু পরপর দুজন পেসার নিয়ে কথা বলবো। প্রথমে এই ম্যাচেরটা নিয়ে কথা বলি। ফারুকের কথা আপনি বলছিলেন, 5 উইকেট নিয়েছেন 9 রানে, 4 ওভারে 9 রান 5 উইকেট, টি-20-র জন্য মানে একদম ড্রিম বোলিং বলা যায়। অফকোর্স আপনি মানে টি-20-তে এটা যদি আপনি কম্পারেটিভলি আপনি যদি অন্য ওয়ান ডে বা টেস্টের সাথে আপনি তুলনা করেন, তাহলে এটা অলমোস্ট 200 রানের যে খ্যাতি থাকে তার মতন কিন্তু। হ্যাঁ, আমি বলছি মানে কম্পেয়ার করছি সেটাই। বাট এখানে আপনি দেখেন যে সুইং, দি বাউন্স, দি ভিতরে বল আনতে পারা, বাইরে বল করা, সব কিছু কিন্তু তার হয়েছে। এবং আমি আগে বলেছি যে ক্রিকেট একটা লাখের খেলা, তারা এক্সিকিউট করেছে, তারা তাকে সমীহ করে নাই, তারা ব্যাট চালিয়েছে। উগান্ডা যেটা হয়, যারা ব্যাট চালিয়েছে তারা ইনএক্সপেরিয়েন্স যেটা বলে আর কি, সেটা দেখা গিয়েছে যে এটা পুরোপুরি ইউটিলাইজ কিন্তু হয়েছে। এবং নট অনলি দ্যাট বাট অলসো নাভিদুলও কিন্তু আলটিমেটলি একই রকমই কিন্তু সে কাজটা করেছে। সো স্পিনারদের জন্য পেস বোলাররা বেশ ইমপ্রেসিভ একটা লুক দেখা যাচ্ছে ওয়ার্ল্ড কাপে সোফার। আমি একটু এই সূত্র ধরেই গতকালের ম্যাচে যেতে চাই। সেখানে নরকিয়া, সাউথ আফ্রিকার, তিনিও কিন্তু দারুণ বল করেছেন। 4 ওভারে 7 রান 4 উইকেট, মানে এখানে 4 ওভারে 9 রান 5 উইকেট, 7 রান 4 উইকেট। ফলে এবং ওই ম্যাচটা লো স্কোরিং ম্যাচ, নিশ্চয়ই যেরকম লো স্কোরিং হলো সেটা আপনাকে একটু হতাশ করার কথা। হ্যাঁ, দেখেন আমি স্কোরিং নিয়ে কিন্তু আমি কিন্তু হতাশ না। আচ্ছা, আমি এখানে ড্রপ পিচটা নিয়ে কিন্তু আমি একটু হতাশ। আমি আইসিসির একটা টুর্নামেন্টে আমি ড্রপিং পিচে খেলা হয়েছে আরও অন্যান্য জায়গায়, বাট এটার বিহেভিয়ার, আপনি বল যতটুকু এক্সপেক্ট করে তা কিন্তু হচ্ছে না। আপনি কালকে যদি আপনি শ্রীলঙ্কার থাকসিনার বল দেখেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে যত জোরে বল করছে, আমি সরি থাকসিনা, পাতিরানা 150ও কিন্তু সে একটা ডেলিভারি দিয়েছে, এবং তার বল খেলতেও কিন্তু অনেক বোঝা যাচ্ছিল যে পেজটা কিন্তু রিড করা যাচ্ছিল না। আমরা অন্যান্য সময় কিন্তু পেজটা রিড করতে পারি, পেজটা কিন্তু রিড করতে পারছিল না। তো সে এইখানে একটা ব্যাপার যে লো স্কোরিং ম্যাচের হওয়ার একটাই কারণ, বল কিন্তু যে পেসে আসছে সেই পেসটার ভেরিয়েশন হচ্ছে, আপনার আনইভেন বাউন্স হয়েছে কিছু কিছু, এইটা কিন্তু আসলে নট অ্যাকসেপ্টেবল। এবং এইটা যদি একবার ব্যাক অফ মাইন্ডে ব্যাটসম্যানদের ভিতরে ঢুকে যায়, ভেরি টাফ টু প্লে শটস। বাট যেহেতু শ্রীলঙ্কা আগে ব্যাট করলো 77 রানে যখন অল আউট, এবং সেক্ষেত্রে নরকিয়ার যে স্পেলটা সেটা নিয়ে যদি আপনার মূল্যায়ন, মানে আউটস্ট্যান্ডিং। আপনি দেখেন ওই যেটা আমি বললাম যে পেসটা রিড করতে পারে নাই, শর্টসগুলি খেলা হয়েছে অনেক। আপনি দেখবেন যে সব ফাস্ট বলগুলি ডেলিভারি করা হয়েছে, সেটার কানেক্টটাও তো ঠিক মতন হয় নাই। যখন উইকেটের সাপোর্টটা না আসে, তখন আপনি একটা বল আপনি দেখবেন যে 150 মাইলসে সে হয়তো বল করে নাই, বাট এটা হয়ে যাচ্ছে উইকেটের কারণে। আবার নেক্সট ডেলিভারি হয়ে যাচ্ছে, সে হয়তো 150 মাইলসের বল জোল করার জন্য বল করেছে, হয়তো বাউন্স করেছে, বাট ইটস কামস ভেরি লেট। সো আপনার যে একটা পিচের যে একটা ভেরিয়েশনস, এবং আপনার যে একটা ইভেন বাউন্স, এবং আপনার বাউন্সটা যে একটা নর্মাল পজিশনে যে থাকবে, এটা কিন্তু ইভেন্ট ছিল, মানে এই সব জিনিস ইভেন্ট ছিল না। তো এই জন্যই আপনার মিস টাইমিংয়ের ক্ষেত্রে কিন্তু তার এই বলারদের উপরে কিন্তু আপনি বেশি
আপনার আপনার নির্ভর করতে হচ্ছে। আপনি শ্রীলঙ্কার আপনি ক্যাপ্টেনের আপনি বল দেখেন লেগ স্পিন করেছে, আপনি খুবই ভালো বল করেছে, এক্সেপ্ট ক্লাসেনকে আপনি সামনে গুড লেন্থ এবং সামনে বল দেবেন সেটা কিন্তু পারে, এটা কিন্তু ওর স্টাইলটাই এরকম এবং এটা আইপিএলে দেখেও কিন্তু হয়েছে। সো আপনি আইপিএলে তার স্ট্রাইক রেট জানেন 171 সো সেক্ষেত্রে আপনি একটা দেখেন যে এই জিনিসগুলি কিন্তু অনেকটা ভোগাবে। এবং সব থেকে যে জিনিসটা মজার ব্যাপার হবে আমার কাছে, যে আপনি হয়তো এক্সপেক্ট করে আছেন যে আজকে হয়তো এই ম্যাচটা জিতবে, হট ফেভারিট হিসেবে নাও হতে পারে। সেটাই আমরা একটু ভেন্যুটা নিয়ে আলাপ করতে চাই, নিউ ইয়র্ক। কারণ এই ভেন্যুটা নিয়ে আলাপ করার আরেকটা বড় কারণ হচ্ছে সাউথ আফ্রিকা এখানে শ্রীলঙ্কার সাথে যেটা করলো, এখানে কিন্তু সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশের ম্যাচ আছে এই নিউ ইয়র্কে। ফলে মানে গতকালের ম্যাচের যে উইকেটের কথা বললেন সেটাতে তো বাংলাদেশের এমনি বাংলাদেশ দল বিপদে আছে, এখন কোনো সন্দেহ নেই, আত্মবিশ্বাস তলানিতে। সেখানে এরকম উইকেট হলে তো সেটা আরো বিপর্যয়ের একটা ব্যাপার। অফকোর্স আপনি এখানে সব থেকে বড় কথা হলো যে বাংলাদেশ যদি এখানে কোনোভাবে যদি ওই আসলে ক্রিকেট তো আসলে একটা দিনের ব্যাপার এবং একটা টি-20 ঘন্টার ব্যাপার, শুধু দিনও না। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে আপনার যদি ওই দিনটা বা ওই ঘন্টাগুলি যদি আমাদের ওই সময়টুকু যদি আমাদের ফেভারে থাকে এবং আমরা যদি স্কোর বোর্ডে 150 রানসের মতন যদি করতে পারি, ডেফিনেটলি কিন্তু সাউথ আফ্রিকার প্রবলেম হবে। বিকজ এরকম যদি উইকেট থাকে, আনইভেনের যদি এরকম উইকেট থাকে, ডেফিনেটলি সেটা মুস্তাফিজ হয়ে যাবে কিং অফ দি বলার। আপনি রিশাদের বল খেলতে কিন্তু খুবই ডেফিনেটলি একটু জোরের উপরে অনেক টার্ন করে। আপনি এখানে দেখবেন যে সাকিবের বল করতে, সাকিব কিন্তু আপনার দেখবেন যে লাস্ট 6টা ম্যাচে কিন্তু হি ইজ নট ইন এ গুড টাচ। বাট আপনি যখনই দেখবেন যে এরকম একটা বড় বড় আসর হবে, মূল জয়েন্ট হবে, সাকিব কিন্তু তার নিজস্ব ফর্মে চলে আসে। সো সাকিব নিজের একটা স্টাইল আছে, একটা স্টাইল আছে, বিকজ হি ইজ 17 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো আমি যত কিছু বলেন না কেন, তার রিপ্লেসমেন্ট পাওয়াটা খুবই টাফ। তো এই ধরনের বিগ প্লেয়ার অলওয়েজ প্লে বিগ গেমস। বাট আপনি যে পজিটিভ কথাগুলো বলছেন সেগুলো সব বোলারদের নিয়ে, আর বাংলাদেশ আত্মবিশ্বাস জনিত সমস্যায় ভুগছে ব্যাটারদের নিয়ে। আমি ধরলাম বাংলাদেশের, আমি কিন্তু স্টার্ট করেছিলাম কিন্তু 150 রানে 150 রান অ্যাচিভ করতে হবে, আমি ওটা বলেছিলাম এবং এটাও বলেছি যে আমাদের সময়টুকু যদি আমাদের ওই দিনটার এবং ওই সময়টুকু টি-20 সময়টুকু যদি আমাদের ফেভারে থাকে এবং আমি আগে বলেছি ইটস এ ম্যাটার অফ গুড পার্টনারশিপ। সেটাই এখন সেই পার্টনারশিপটা আপনি কি ওপেনারদের দিয়ে করবে নাকি নাম্বার 1 নাম্বার 2 করবে? বাট এটা যদি আমরা 150 রানসের যদি একটা দিয়ে থাকি, আপনি ডেফিনেটলি 150 রানস কিন্তু করতে হবে। ঠিকই, হ্যাঁ। এইটা করা কিন্তু করতে গেলে তাদেরকে শর্টস খেলতে হবে। এই উইকেটে শর্টস খেলাটা টাফ। ডেফিনেটলি। আমরা একটু আজকের ম্যাচে সুইচ করে ফেলি, যেটা আজকে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, এবং সত্যিকার অর্থে সাম্প্রতিক সময় ক্রিকেট দর্শন বদলে দিয়েছে ইংল্যান্ড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যদি তাদের ব্যাটারদের স্ট্রাইক রেট দেখেন একটার পর একটা, আপনি বাটলার 146, আপনি ব্রুক 144, লিভিংস্টোন 149, সল্ট 166, মানে এই স্ট্রাইক রেটে যদি তারা গড়পড়তা রান করতে থাকেন তো তাদের এগেনস্টে স্কটল্যান্ড খুব বাধা হওয়ার কি কোনো সুযোগ আছে? হতে পারে, কারণ আমি আসলে স্টার্টিংয়ে একটা জিনিসে বলতে পারছি, হ্যাঁ, হট ফেভারিট ডেফিনেটলি আমরা চারটা প্লেয়ারকে, আমরা চারটা টিমকে আমরা হট ফেভারিট আমরা ধরতেই পারি। সেটা আমরা ওয়েস্ট ইন্ডিজকেও কিন্তু আমরা হট ফেভারিট ধরেছি। অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজ যদি আপনার আপনি 4 ফেভারিট বলতে কি ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ এভাবে চিন্তা করছেন? আমি যদি এটা করি তাহলে সেক্ষেত্রে আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজে কিন্তু তাদের ম্যাচ জিততে কিন্তু তাদের কষ্ট হয়েছে এবং এটা 18th ওভারে কিন্তু তারা খেলাটা শেষ করেছে। সো এনিথিং ক্যান পসিবল। খুব বেশি রান কিন্তু করে না, 137 রান চেস করতে তাদের ম্যাচটা। তো এটাও কিন্তু এখানে কি আপনার আরেকটা জিনিস মনে হচ্ছে, মানে সামহাও আমরা দেখি আয়ারল্যান্ড, স্কটল্যান্ড যারা ইংল্যান্ডের প্রতিবেশী, এদের মধ্যে যখন লড়াই হয় তখন এই দলগুলো কিন্তু মানে অতীতে অনেক রেকর্ড আছে, আয়ারল্যান্ড অবিশ্বাস্য সব জয় তুলে নিয়েছে ইংল্যান্ডের সাথে, এরকম ওয়ানডেতে আছে। আমি কিন্তু ওই মেসেজটাই দিতে চাচ্ছিলাম যে এখানে যেহেতু আপনি দেখবেন যে পাশাপাশি দেশ এবং একই ধরনের কিন্তু আপনার এনভায়রনমেন্ট, হয়তো প্লেয়ারদের মধ্যে ডিফারেন্স থাকতে পারে, কোয়ালিটি থাকতে পারে। ইংল্যান্ড ডেফিনেটলি অনেক বড় ঐতিহ্যগত ব্যাপার স্যাপার থাকে, বাট স্কটল্যান্ড কিন্তু ছেলে খেলা মানে খারাপ টিম না। এবং স্কটল্যান্ডের সাথে ম্যাচগুলি আমি পরিচালনা করেছি এবং তাদের মধ্যে দে হ্যাভ এ ভেরি গুড ফাস্ট বোলার, আপনার ভেরি গুড ব্যাটসম্যানও আছে। আমি আগে বলেছি টি-20তে আপনি কাউকে আপনি ফেভারিট ধরতে পারবেন না। আমরা জানি যে হ্যাঁ, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন সাথে আর একটা আপনার কোয়ালিফাইং কান্ট্রির খেলা হবে, সেক্ষেত্রে ডেফিনেটলি হট ফেভারিট আমরা ধরে রাখি ইংল্যান্ডকে, কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। ইংল্যান্ডের দুজন খেলোয়াড় নিয়ে একটু আলাদা আলাপ করতে চাই। জশ বাটলার কি করতে পারেন সেটা বোধহয় ইংল্যান্ডের
মানে ইংল্যান্ডের ম্যাচ যত না মানুষ ফলো করে আইপিএল বেশি ফলো করে। আইপিএলে আমরা দেখেছি যে হি ক্যান ডু এনিথিং, ডিজাস্টার, এবং তার পাশাপাশি জোফরা আর্চারের ব্যাক করা পেস বোলিংয়ে, এটা দুইটা বিষয় কিন্তু ইংল্যান্ডকে একটা বাড়তি অ্যাডভান্টেজ দিবে। আল গো ফর জোফরা আর্চার এই কারণেই, বিকজ অনেকদিন পর সে কামব্যাক করেছে, সে নিজেকে চাবে, বিকজ দে আর ভেরি প্রফেশনাল, এবং ইনজুরি থেকে ফিরে আসলে ওয়ার্ল্ড কাপটা তার নিজের মতন করতেই চাইবে। আর বাটলারের ব্যাপারটা আসলে তেমন কোনো কিছু বলে নাই, বিকজ হি ইজ এ প্রুভেন প্লেয়ার, এবং দলের ক্যাপ্টেনও সে, এবং সে খুব ভালো করেই জানে হিজ আইসাইট ওয়াজ মানে সো ক্লিয়ার, উইকেট কিপার অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে তার বোলিং সেটটা কিন্তু অনেক আগে থেকে হয়ে থাকে। সো তার একটা বড় অ্যাডভান্টেজ, সে পিছনে দাঁড়িয়ে উইকেটের বিহেভটা বোঝার চেষ্টা করবে, এবং ব্যাক অফ মাইন্ডে যেহেতু তার লটস অফ এক্সপিরিয়েন্স ইন আইপিএল অ্যাজ ওয়েল এজ এ ক্যাপ্টেন অফ ইংল্যান্ড টিম, তো সেক্ষেত্রে কিন্তু তাদের একটা অনেক ব্যাপার স্যাপার থাকে। তো এই জিনিসগুলি কিন্তু আপনি যখনই দেখবেন যে তারা সে যখন এইটাতে তারা খুব ভালোভাবে অ্যাকাস্টম হয়ে যায় এই টাইমের সাথে, এই অ্যাকাস্টম যখন হয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু আর ব্যাক করবে না, বিকজ দে আর টু প্রফেশনাল। ডেফিনেটলি। এবং ইংল্যান্ড যেটা বলছিলাম, যে ইংল্যান্ড যেভাবে এখন খেলে সেটা মানে প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার মতো ক্রিকেটটা খেলে। আমরা একটু আরেকটা যে ম্যাচ আছে সেই ম্যাচের দিকে স্পেশালি বাংলাদেশের নজর থাকার কথা, কারণ নেদারল্যান্ডস নেপাল তারা আজকে নামবে, এবং সেক্ষেত্রে নেদারল্যান্ডসই ফেভারিট বলতে হবে, কোনো সন্দেহ নেই। নেপাল তো আরও একটু ব্যাকফুটে চলে গেল, কারণ লামিচানে তিনি কিন্তু ভিসা পাননি, তো যেটা নিয়ে একটা বড় ইস্যু হয়ে আছে। তো ওই ম্যাচটা সম্পর্কে যদি আপনার না আমি কিন্তু নেদারল্যান্ড আর নেপালের ম্যাচটা রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে ম্যাচ পরিচালনা করে এসেছি। আচ্ছা, এই দুই দলেরই, এবং এটা নেপালে, এবং এইটাতে আমরা দুই দলের কিন্তু ডেফিনেটলি নেদারল্যান্ড একটু আপার ইয়েতে আছে। নেপালকে কিন্তু আপনি কখনোই ছেড়ে দেবেন না, বিকজ দে হ্যাভ এ ভেরি গুড ওপেনার, তাদের ভালো ফাস্ট বলার আছে, তাদের স্পিনার আছে, হ্যাঁ, এবং সব থেকে যে পজিটিভ জিনিস আছে, নেপাল হ্যাজ এ ভেরি গুড ফিল্ডিং সাইড টিম। তো এইখানকার উইকেটটা কতটুকু অ্যাডভান্টেজ দিতে পারবে সেটা একটা বড়। লামিচানে যদি থাকতো তাহলে আমি বলে দিতে পারতাম ডেফিনেটলি হট ফেভার নেপাল, বাট সাম্প্রতিক সময়ে নেদারল্যান্ডের যে পারফর্মার্স যারা আছে, বিশেষ করে ক্যাপ্টেন সুপার অলরাউন্ডার, তারপরে আপনার একটা লেফট আর্ম স্পিনার আছে, ইজ এ ভেরি গুড, আমি এখন নামটা আমার মনে আসছে না, বাট ইজ এ ভেরি গুড। সে কিন্তু আপনার সাউথ আফ্রিকাতে ছিল, এখন নেদারল্যান্ডে সে খেলে। নেদারল্যান্ডের প্লেয়ারগুলোর মধ্যে যেমন ব্যাটিংয়ে ওডাউড, বিক্রমজিৎ, একটা উপমহাদেশের বিক্রমজিৎ আছে, স্কট এডওয়ার্ডস অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করছেন, ফলে ওই এক্সপেরিয়েন্সটা আছে। আর ডিলিট হচ্ছে অলরাউন্ডার, এবং তার পাশে হচ্ছে ভ্যান পিক, আমি ভ্যান পিকের কথাই বলছিলাম, এবং সে কিন্তু সুপার একটা লেফট আর্ম স্পিনার, স্পট ইজ ভেরি গুড, ভেরি ইফেক্টিভ ফর দ্য টি-20 ক্রিকেট। এদেরকে যদি আপনি, কারণ এদের সাথে এদের খেলা হয় কিন্তু, এবং তারা কিন্তু কোয়ালিফাই করেছে, নিজেদের মধ্যে অনেকগুলি ম্যাচ খেলেছে, CWCL এর ম্যাচগুলো কিন্তু আরও খেলছে। সো যেহেতু তারা একজন অপরকে চিনে, এই জন্য তাদের দুজনের লড়াইটা হওয়াটাই সব থেকে ভালো হবে বলে আশা করি। অলমোস্ট একটা ইভেন্ট লড়াইয়ের আশা করছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যে ভেন্যুতে খেলা হচ্ছে, সেই ভেন্যুগুলির উইকেট সম্পর্কে আমরা কিন্তু এখনো পরিষ্কার কিন্তু কোনো টিমেরই কিন্তু ধারণা নেই। সো টস জিতে কোনটা নিবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আমরা অনুষ্ঠান শেষ করব খুব কাছাকাছি, আমরা বাংলাদেশ প্রসঙ্গ দিয়ে অনুষ্ঠানটা শেষ করতে চাই। নতুন একটা আপডেট যেটা আছে, যে শরীফুলের ইনজুরি নিয়ে ভুগছিল, এবং যেটা জানা যাচ্ছে যে শরীফুল ফার্স্ট ম্যাচ খেলতে পারবেন না, মানে শ্রীলঙ্কার সঙ্গে যে ম্যাচটা। আবার গুড নিউজ হচ্ছে তাসকিন বোলিং শুরু করেছেন গতকাল থেকে, এবং তিনি ফার্স্ট ম্যাচ খেলতে পারবেন। তো দুটো বিপরীতধর্মী একটা অবস্থা তৈরি হলো বাংলাদেশ দলের জন্য। হ্যাঁ, লেফটার ক্ষেত্রে যেহেতু আপনার শরীফুল ইজ এ ভেরি গুড, আমরা আসলে ইনফর্ম বোলার ছিল, হ্যাঁ, ভেরি গুড, আমরা উইকেট টেকার ছিল, এবং একটা ইনফর্ম অত লাখ তার ফেভারে ছিল না। ইটস গুড যে তাসকিন চলে এসছে, বাট কতটুকু মাঠে ফুল ফ্লেজে দিতে পারবে সেটা একটা বড় ব্যাপার। বাট টি-20তে আমার কাছে মনে হচ্ছে এখন যে উইকেটের যেটা ধরন, আমার কাছে মনে হচ্ছে যে তানজিম আমার গুড চয়েস, এবং মুস্তাফিজ তো আপাতত কভার করে দিবে। নিয়ামুর রশিদ রাহুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের কাভার ড্রাইভ। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় অন্য কোনো অতিথিকে নিয়ে। ধন্যবাদ।